সাপোর্টিভ শুন, এখন কথা হলে গিয়া পার্সোনাল জিনিসপত্র না যখন হয় প্রাইভেসি না কথাবার্তা হয় মানুষের ব্যাপারে। আমি আমি যদি হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? জুমে কিছু করি নাই এখন কথা হলে আচ্ছা হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার। শুনছো আমাকে? জি স্যার। ওকে, কেমন আছো সবাই? জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? ভালো ভালো আছো? হ্যাঁ, তোমাদের দোয়ায় আছি, ভালোই আছি ভাই। তো লাস্ট ক্লাসে যেগুলো হ্যালো, ইয়েস স্যার। আমি বলছি লাস্ট ক্লাসে যেসব আপলোড করেছিলাম গুগল ক্লাসরুমে সেগুলো পেয়েছো? ওকে, আজকে শুরু করি তাহলে। শুনতে পাচ্ছ কি তোমরা? একটু রেসপন্স করো কেউ। ইয়েস স্যার। শুরু করব? জি স্যার, জি স্যার। ওকে, না আরো কেউ আসবে, অপেক্ষা করব। স্যার আপনি শুরু করুন স্যার, আরো কেউ আসলে স্যার আমরা বলবো না স্যার যদি না বলতে হবে না, এখানে আজকে ওই তোমার গুগল ক্লায়েন্ট কি বলে জুম ক্লায়েন্ট দিয়ে ঢুকছে, আমি দেখতে পাচ্ছি আসলে জি স্যার। সমস্যা নাই, আজকে ওই প্রবলেম সলভ হয়েছে আর একটা। তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে রেকর্ডিংটা দিয়ে দিই। ওকে, লেটস স্টার্ট। আমরা লাস্ট ক্লাসে acceleration, velocity of a body executing simple harmonic motion দেখেছি, এবং তারপরে আমরা দেখেছি যে এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন কি হবে, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি, এই তিনটা দেখিয়েছি। আজকে আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এক্সাম্পল অফ সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামের কিছু এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে তোমরা জানো, তার মধ্যে তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো সিম্পল পেন্ডুলাম যেরকম পড়েছো। তারপরে কম্পাউন্ড পেন্ডুলাম তোমাদের এক্সপেরিমেন্টাল ওয়ার্কে আছে, ফিজিক্স ল্যাবে কম্পাউন্ড পেন্ডুলামের ব্যবহার, কম্পাউন্ড পেন্ডুলামের মোশন, সিম্পল পেন্ডুলামের মোশন। টর্শনাল পেন্ডুলাম, টর্শনাল পেন্ডুলামও তোমরা এক্সপেরিমেন্ট করো। 2 নম্বর এক্সপেরিমেন্ট যেটা করো সেখানে যে পেন্ডুলামটা ইউজ করা হয় এটা মেটাল ওয়্যারের সাথে একটা সিলিন্ড্রিক্যাল বডি নিচের দিকে, যেটা ক্ল্যাম্পের সাথে লাগানো আছে একটা,
এটা হচ্ছে টর্শনাল পেন্ডুলাম। তো অনেক এক্সাম্পলস আছে, তার মধ্যে আমরা দুটা এক্সাম্পল আলোচনা করব। একটা হচ্ছে টর্শনাল পেন্ডুলাম আর হচ্ছে এলসি সার্কিট। টর্শনাল পেন্ডুলামের এক্সাম সিম্পল হারমোনিক মোশনের মধ্যে কেন আলোচনা করব, কারণ আমরা দেখতে চাই যে টর্শনাল পেন্ডুলামের যে বডিটা বা অবজেক্টটা আছে সেটা যদি অসিলেট করে, টর্শনালি অসিলেট করে, সেই অসিলেশনটা সিম্পল হারমোনিক হয় কিনা সেটা দেখব। এবং এলসি সার্কিটেও একইভাবে, এলসি সার্কিট বলতে আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে এলআর সার্কিট পড়িয়েছি, জানো এলসি সার্কিটে ইলেকট্রিক্যাল সার্কিট, এখানে একটা ইন্ডাকটেন্স আর একটা ক্যাপাসিটর থাকে, সাথে একটা এক্সটার্নাল সোর্স থাকে। তো এই এলসি সার্কিটে ক্যাপাসিটরের যে চার্জ অসিলেট করে সেটাও সিম্পল হারমোনিক্যালি হয় কিনা সেটা দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা টর্শনাল পেন্ডুলাম দেখব। টর্শনাল পেন্ডুলাম। বিফোর স্টার্টিং দ্য ডিটেলস, ফার্স্ট আমি একটু টর্শনাল পেন্ডুলামের ডেফিনেশন উপরের দিকে লেখার চেষ্টা করেছি। দেখো, a torsional pendulum is a rigid object such as a disc suspended by a wire attached at the top to a fixed support. বলা হচ্ছে টর্শনাল পেন্ডুলাম একটা রিজিড অবজেক্ট, এটা হতে পারে ডিস্ক, সিলিন্ড্রিক্যাল, যে কোনো শেপেরই হতে পারে, যেটা সাসপেন্ডেড হবে একটা ওয়্যার দিয়ে, এবং ওয়্যারটার টপ ইনটা একটা ফিক্স সাপোর্টের সাথে লাগানো থাকবে। ফিগার 1টা দেখো, এই যে ফিগার 1, ফিগারে দেখো এটা একটা সাপোর্ট, সেই সাপোর্টের সাথে লাগানো আছে। দিস সিলিন্ড্রিক্যাল অবজেক্টস ক্যান অসিলেট about the axis passing through the center of the object. এই অবজেক্টের যে সেন্টার দিয়ে যে অ্যাক্সিস পাস করে তার সাপেক্ষে এটা অসিলেট করতে পারে। সো এই ফিগারটা ইন্ডিকেট করছে একটা টর্শনাল পেন্ডুলাম। সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার অসিলেশন এখানে হবে। আমরা আগে দেখিয়েছি লিনিয়ার অসিলেশন, কিন্তু আজকে টর্শনাল পেন্ডুলামের যে অসিলেশন সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অসিলেশন। আমরা আজকে দেখতে চাই যে এই অসিলেশনটা সিম্পল হারমোনিক কিনা। তো সেটা দেখতে হলে আমাদের যেটা স্টাডি করতে হবে সেটা যে এই অবজেক্টের যে অসিলেশনটা, অ্যাঙ্গুলার অসিলেশনটা, সেটার ইকুয়েশন অফ মোশন যদি আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিমিলার হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই অসিলেটরটার অসিলেশন সিম্পল হারমোনিক। তো সেটাই আমরা দেখি যে এই পেন্ডুলামের অসিলেশনটা তোমার সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে সিমিলার হয় কিনা সেটা দেখার জন্য আমরা যদি এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করি, দ্যাট ইজ when the object is twist to an angle of theta, the twist wire means this wire, twist wire exerts on the object a restoring torque that is proportional to angular displacement, that is tau equal to minus k theta. Restoring force আমরা এর আগে বলেছি, if we apply a force on a body to oscillate from its equilibrium position, then the object itself exert a force on the body. From the opposite direction, সেটাকে রেস্টোরিং ফোর্স বলে। লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স বলা হয়, যেহেতু এখানে অসিলেশনটা হচ্ছে অ্যাঙ্গুলার হওয়ার কারণে এখানে সেই ফোর্সটাকে বলা হচ্ছে টর্ক। তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো টর্ক বলতে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এই দুইটা গুণ করলে, রেডিয়াল ডিসটেন্স গুণ করলে হয় টর্ক। তো একটা বস্তুর উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করে টুইস্ট করি, টুইস্ট করলে ওয়্যারটাকে টুইস্ট হলে এই ওয়্যারটা বস্তুর উপর আবার একটা বিপরীত দিক থেকে বল দিবে, সেটাকে আমরা রেস্টোরিং টর্ক বলছি। দিস রেস্টোরিং টর্ক ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই যে এখানে দেখো যে এই ফিগারে পি, এই পি হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। যদি আমরা এই অবজেক্টটাকে ফোর্স অ্যাপ্লাই করে পি থেকে বামের দিকে এই যে এই
এইখানে নিয়ে আসি, টুইস্ট করে থিটা কোণে অ্যাঙ্গেল টুইস্ট করে ছেড়ে দিই, তাহলে এটা পি এর সাপেক্ষে অসিলেট করতে থাকবে, পি এর বোথ সাইডে অসিলেট করবে, একবার পি এর বাম পাশে আসবে, আবার পি এর এটা হচ্ছে অ্যাঙ্গুলার অসিলেশন, পি এর সাপেক্ষে সে অসিলেট করবে। এই অসিলেশনের সময় এই বস্তুর উপর যে টর্ক অ্যাপ্লাই হবে এক্সার্টেড বাই দ্য ওয়্যার, দিস টর্ক ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করা হয়েছে এখানে থেটা দিয়ে, সেটা বলতে টর্ক ইকুয়াল টু মাইনাস কে থেটা, where k is called the torsion constant of the support wire. এই ওয়্যারের টর্শনাল কনস্ট্যান্ট বলা হয় কে কে, দিস ইজ প্রপোর্শনাল কনস্ট্যান্ট, অ্যান্ড থেটা তো আগেই বলেছি দিস ইজ ডিসপ্লেসমেন্ট। মাইনাস সাইনটা কেন ইউজ করা হয়েছে এখানে? মাইনাস সাইন ইন্ডিকেট দ্যাট দ্য টর্ক ইজ ডিরেক্টেড অপোজিট টু দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে এই ওয়্যারটা এই অবজেক্টের উপর যে টর্কটা অ্যাপ্লাই করবে সেটা ডিসপ্লেসমেন্টের উপর, ডিসপ্লেসমেন্ট যদি এদিকে যায় টর্ক কাজ করবে এর বিপরীত দিকে, ডিসপ্লেসমেন্ট যদি রাইট সাইডে যায় তাহলে টর্কটা কাজ করবে তার অপোজিট ডিরেকশনে। এই জন্য এখানে মাইনাস সাইন ইউজ করা হয়েছে। মাইনাস সাইন ইন্ডিকেট দ্য অপোজিশন অফ টর্ক টু দ্য ডিসপ্লেসমেন্ট। এটা আমরা এখন জানলাম। But according to the Newton's second law for torsional motion, we find that tau equal to I alpha. This equation is familiar to all of you when you was in intermediate level. যখন এটা ইন্টারমিডিয়েট ছিল তখন এই ধরনের ইকুয়েশন দেখেছো, এটা টর্কের ইকুয়েশন। রোটেশনাল মোশনের ক্ষেত্রে, আই মিন ঘূর্ণন গতি চ্যাপ্টারে তোমরা টর্ক নিয়ে পরিচিত, এবং টর্ক এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে একটা রিলেশন, সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু আই আলফা, where I is called the moment of inertia of the rotational object and alpha is the angular oscillation of the object. এই আইটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রোটেশনাল অবজেক্ট, আর এই হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে ডাবল ডেরিভেটিভ করলে angular acceleration পাওয়া যায়। I mean rate of change of angular velocity. Angular acceleration is the rate of change of angular velocity. And moment of inertia সম্পর্কে তোমাদের একটু কনসেপচুয়াল আইডিয়া দরকার। মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে কি জিনিস? তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশন জানো যে I equal to m স্কয়ার লেখা হয়, mr স্কয়ার লেখা হয়, ইন হুইচ অপোজ দ্য রোটেশনাল মোশন অফ অবজেক্ট, যেটা রোটেশনাল মোশনের একটা অবজেক্টের রোটেশনাল মোশনকে বাধা দিতে চায়। এটা একটা প্রপার্টি, যে প্রপার্টি একটা বস্তু রোটেশনাল মোশনকে বাধা দেয়, সেই প্রপার্টির নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আর লিনিয়ার মোশনের ক্ষেত্রে যে প্রপার্টি বস্তুর মোশনকে অথবা স্থির বস্তুকে স্থির রাখতে চায় অথবা গতিশীল বস্তুকে গতিশীল রাখতে চায়, সেই প্রপার্টির নাম হচ্ছে শুধু ইনার্শিয়া। একটাকে বলে জড়তা আর একটা বলে জড়তার ভ্রামক। দুটা একই ধরনের প্রপার্টি, একটা লিনিয়ার অসিলেশনের লিনিয়ার মোশনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে। খেয়াল রাখবা, আই মোমেন্ট অফ ইনার্শিয়া রোটেশনাল মোশনের ক্ষেত্রে, আর শুধু ইনার্শিয়া লিনিয়ার মোশনের ক্ষেত্রে। টর্শনাল মানে কি স্যার? সরি, যে আগে শিখেলেন যে স্যার টর্শনাল, এটা মানে কি স্যার? রোটেশনাল একই কথা নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, রোটেশনাল মানে টর্শনাল অসিলেশন মানে হচ্ছে টুইস্ট করে ছেড়ে দিলে যে অসিলেট করে সেটা। এই টর্শনাল অসিলেশন আর রোটেশনাল অসিলেশন একই কথা। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, ইকুয়েশন 2টাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখি, তাহলে দেখো টাউ ইকুয়াল টু আই আলফা, আই এর জায়গায় রাখবো আলফা, আমরা বলছি কি, this is angular acceleration, velocity, the rate of change with respect to time, that is the angular displacement। এটাকে যদি আমরা ডাবল ডেরিভেটিভ করি তাহলে আমরা অ্যাক্সেলারেশন পাবো, আর সেটা হচ্ছে আলফা, ডি স্কয়ার থিটা বা ডিটি স্কয়ার। ইকুয়েশন এখন ইকুয়েশন 1 এবং 3 দেখো। ইকুয়েশন 1, this is the equation of tau, I mean torque. Equation 3, this is also equation of torque. So from equation 1 and 3 we can write
minus k theta equal to I into this. Okay. Now rearrange equation this d square theta plus dt square equal to plus omega square theta equal to 0. This is the differential equation of torsional pendulum, and this equation 4 is similar to simple harmonic motion d square y dt square plus omega square equal to 0. Where omega equal to square root of k ভাগ a. এই ওমেগা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আমরা ধরে নিছি, এই কে ভাগ আই এর রেশিওটাকে ওমেগা স্কয়ার ধরছি, অতএব ওমেগা ইকুয়াল টু স্কয়ার রুট অফ কে ভাগ a. And equation 4 is similar to differential equation of simple harmonic motion d square y dt square plus omega square y equal to 0. So we can say that the angular oscillation of torsional pendulum is simple harmonic. Since the equation 4, I mean equation of motion of torsional pendulum, is similar to the equation of differential equation of simple harmonic motion, so the oscillation of torsional pendulum simple harmonic. এটা আমরা আগেই বলেছি যে অসিলেশন ইকুয়েশন অফ মোশন যদি সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সিমিলার হয়, তাহলে আমরা যে ইকুয়েশন ডিরাইভ করলাম সেটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি সিমিলার। সেম না, সিমিলার। সেম হলে সব একই কোয়ান্টিটি হতো। এখানে ওয়াই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বিকজ দিস ইজ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এখানে থেটা ডিসপ্লেসমেন্ট, বাট দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে আমাদের টর্শনাল পেন্ডুলামের ইকুয়েশন অফ মোশন এটা। তো এটাকে সলভ করলে আমরা কি পাবো? আমরা থেটা পাবো, হুইচ রিপ্রেজেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ অসিলেটর, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ অসিলেটর। তো সেটা আমরা এখানে দেখেছি বাই সলভিং দ্য ইকুয়েশন 4
the angular displacement of the torsional pendulum is expressed as theta equal to theta m sine omega স্যার 5 নম্বর ইকুয়েশন হয়। হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে ইয়েস স্যার। এই মাঝে মাঝে তোমার জুম প্রবলেম করছে তোমার এটা অ্যাকাউন্ট আমাদের সবাইকে যে এই 10:30 11:30 থেকে 12:30 10:30 থেকে 12:30 প্রচুর ইউজার ইউজ করে যার কারণে প্রচুর ওরা একটু প্রবলেম শো করছে ওকে তাহলে আমরা যেটা বলছিলাম যে theta equal to theta m sine omega t plus phi. This is the solution of equation 4. And this equation represents a displacement, an angular displacement of torsional pendulum. এটা হচ্ছে ট্যাঙ্গুলার এটা পাওয়া যায় কিভাবে এই ইকুয়েশনটাকে সলভ করলে থিটা এমটা কি স্যার এখন এখানে theta m টা হচ্ছে কি সেটা আমরা একটু বলি এখানে দেখো here theta m is the maximum angular displacement maximum which is called amplitude of oscillation আমরা y equal to a sin omega t plus phi লিখছিলাম না ওখানে a was amplitude আর ওমেগাটা হচ্ছে angular frequency angular velocity নয় ওখানে ওমেগা ছিল angular velocity আর এখানে ওমেগা হচ্ছে angular frequency আর theta m হচ্ছে maximum displacement called amplitude. Now the time period of oscillation, time period আমরা জানি যে time period t equal to 2 pi by omega because in 2 pi by omega second the oscillate repeats its motion এত সেকেন্ডে সাধারণত অসিলেটরটা তার মোশনটাকে রিপিট করে এইজন্য এটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড t equal to 2 pi by omega আর omega equal to আমরা জানি square root of k ভাগ i so time period t equal to 2 pi square root of I ভাগ k. This is the time period of torsional pendulum. এই মোটামুটি আমাদের torsional pendulum এখন এখানে কোশ্চেন কি ধরনের হয় বা হতে পারে সেটা একটু তোমাদের বলি তোমাদের কোশ্চেন আছে এটুকু নিয়ে বলো কোন জায়গায় হ্যালো স্যার 5 নম্বর ইকুয়েশনটা ওটা কিভাবে সলভ করব সরি কিসের ইকুয়েশনটা 5 নাম্বার 6 না 5 equation number 5 okay equation number 5 এটা equation number 5 এটা কিভাবে বের করলো আচ্ছা এইটাকে এটা এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে সলিউশন করা যায় বিভিন্ন ওয়েতে সলিউশন করা যায়
ট্রায়াল সলিউশন ধরে করা যায়, ইন্টিগ্রেশন মেথডে করা যায়, অনেকগুলো মেথড আছে। তোমাদের কি ডিফারেনশিয়াল ইকুয়েশন করাচ্ছে ম্যাথমেটিক্সে? আচ্ছা, না করালে এটা জি স্যার, তোমরা করেছে একটা বইয়ে দেখতে পারো, করাচ্ছে না? স্যার। সেটা কি ডিফারেন্সিয়েশন না ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা বলো। ওটা ডিফারেন্সিয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন না। তোমরা ইন্টারমিডিয়েটে করেছো। এটাকে একটা ট্রায়াল সলিউশন ধরে ডাবল ডেরিভেটিভ করে এখানে বসালেই এখানে থিটার মান বের হয়ে যায়। অথবা এটা উল্টা ভাবে করো, তুমি এটা ধরেই নাও যেহেতু এটা একটা সাইনোসয়েডাল ফাংশন, তোমরা জানো যে সিম্পল হারমোনিক মোশন সাইন ফাংশন হয়, কস ফাংশন হয়, অথবা মনে করো সাইন প্লাস কস ফাংশন হয়। তুমি একটা সাইন ফাংশন এরকম ফর্মে ধরে নিলা, এর আগে সলিউশন দেখেছি সেরকম প্যাটার্নে তুমি এখানে একটা ইকুয়েশন ধরে নিলা। তারপরে এটাকে তুমি যদি ডাবল ডেরিভেটিভ করো, তাহলে সেই ডাবল ডেরিভেটিভ করার ইকুয়েশনটা যদি এটাকে স্যাটিসফাই করে তাহলেই তুমি এটা সলিউশন বলতে পারবা। ক্লিয়ার? উল্টা পথে। এখন এখানে যে এটা কোশ্চিন হতে পারে, এরকম কোশ্চিন অনেক সময় হয়, বলে স্যার এখানে ওমেগা টি প্লাস কি ডেল না স্যার? এটা ওমেগা টি প্লাস পাশে এটা ফাই, হলো, ফাই, হ্যাঁ ফাই, ফাই। ফাই। তো ফাইটা এখানে হ্যাঁ। কি মিন করতেছে স্যার? আদি দশা নাকি? ফাই হচ্ছে ওই যে আগে যে আমরা বলেছিলাম, ফাই হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, বুঝলে, বা ইনিশিয়াল ফেজ, আদি দশা না স্যার? ও হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আদি দশা, ইয়েস, আদি দশা, ইয়েস, আদি দশা, বাংলায় আদি দশা বলে। তো এখানে যেটা দুই ধরনের প্রশ্ন হতে পারে, তোমাকে বলতে পারে যে শো দ্যাট দ্য মোশন অফ টরশনাল পেন্ডুলাম সিম্পল হারমোনিক দেখাও, তাহলে তোমাকে এই ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। এখান থেকে শুরু করে এটা ডিরাইভ করে এই জায়গা আসবা, এবং এই ইকুয়েশনটা যখন পেয়ে যাবা তখন দেখলে যে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সিমিলার, তখন এই লাইনটা তোমাকে লিখতে হবে যে এই ইকুয়েশনের সিমিলার, সো আমরা বলতে পারি যে এর মোশনটা সিম্পল হারমোনিক। এটা একটা কোশ্চেন হয়। আরেক ধরনের কোশ্চেন হতে পারে যে এই যে এটা বললো যে এই ডিসপ্লেসমেন্টটা যে সিম্পল হারমোনিক সেটা দেখাও। বললো যে দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ টরশনাল পেন্ডুলাম বা টরশনাল পেন্ডুলাম অসিলেটর থিটা ইকুয়াল টু থিটা টাইমস sin ওমেগা টি প্লাস, এটা উল্লেখ করে দিল, দিয়ে বললো যে এটা সিম্পল হারমোনিক মোশন, তুমি দেখাও। তাহলে কি করবা? এটাও সহজ, এই ইকুয়েশনটাকে ডাবল ডেরিভেটিভ করবা, একবার ডেরিভেটিভ করবা, আরেকবার ডেরিভেটিভ করে রিঅ্যারেঞ্জ করে এইরকম ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করবা। যদি এরকম ইকুয়েশন হয়ে যায় তাহলে এই ইকুয়েশন আর ডিফারেনশিয়াল ইকুয়েশন সেম, সুতরাং তুমি বলতে পারবা যে এটা সিম্পল হারমোনিক মোশন, এই ডিসপ্লেসমেন্টটা সিম্পল হারমোনিক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? স্যার ডাবল ডেরিভেটিভ করলে কি উপরেরটার মধ্যে আসবে স্যার? এক্সাক্ট হবে। দেখো, তোমরা একটু খাতা কলম থাকলে দেখো, তোমরা একটু কেয়ারফুলি শোনো। এটা থিটা, এটা টি এর সাপেক্ষে প্রথম ডেরিভেটিভ করলে কি হবে? ডি থিটা ভাগ ডিটি ইকুয়াল টু হবে সাইন থিটা এম ওমেগা কজ ওমেগা টি প্লাস পাই। ওকে, বুঝতে পারছো এটা? হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা, আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে? ডি স্কয়ার থিটা ভাগ ডিটি স্কয়ার। থিটা এম তো কনস্ট্যান্ট, ওটাতে ফাংশনের হয় না, ওমেগা ছিল, এবার হবে থিটা এম ওমেগা স্কয়ার। সাইন ফাংশন আবার ফিরে আসবে কস থেকে, সামনে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার থিটা এম সাইন ওমেগা টি প্লাস পাই। এখন থিটা এম সাইন ওমেগা টি প্লাস পাই ইকুয়াল টু কি? আমরা এই যে এইটা ভাগ ডিটি স্কয়ার ইকুয়াল টু 80, তাহলে ইকুয়েশন হয়ে যাবে। তোমরা করে দেখতে পারো, দুইবার ডিফারেন্সিয়েশন করে খালি রিঅ্যারেঞ্জ করলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার আরেকটা एग्जांपल দেখব, সেটা হচ্ছে স্যার লাস্টে আবার থিটার মানটা বসিয়ে দিলে তারপরে মিলে যায়। হ্যাঁ, থিটার মানটা বসিয়ে তুমি এই পাশে নিয়ে আসবা, তাহলে এটা ওই হুবহু ইকুয়েশন হয়ে যাবে। খুব সহজ সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা एग्जांपल দেখি। আমরা তো দেখলাম যে টরশনাল পেন্ডুলামের অসিলেশন সিম্পল হারমোনিক, এবার এলসি সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। তো ইলেকট্রিক্যাল সার্কিট আবার কি অসিলেট করে সেটা তোমাদের প্রশ্ন হতে পারে। ইলেকট্রিক্যাল সার্কিটের তোমার কি হতে পারে? ইলেকট্রিক্যাল সার্কিটে সাধারণত চার্জ থাকে, কারেন্ট ফ্লো করে, ভোল্টেজ থাকে। তো এটা যেটা বলা হচ্ছে, আন্ডার সুইটেবল কন্ডিশনস চার্জ, কারেন্ট, ভোল্টেজ ক্যান এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন।
মানে একটা সার্কিটের ভিতরে যে চার্জ স্টোরড হয় বা কারেন্ট ফ্লো করে অথবা যে ভোল্টেজ ড্রপ হয় সেগুলা সিম্পল হারমোনিক্যালি অসিলেট করে, সেটা আমরা দেখা যায়। সেটাই আমি তোমাদের আজকে দেখাতে যাচ্ছি যে কিভাবে সিম্পল হারমোনিক হয়। ফিগারে দেখো, ফিগার 2 তে একটা এলসি সার্কিট দেখানো হয়েছে। এলসি সার্কিট এটা একটা এলসি সার্কিট হুইচ কন্টেইন a capacitor indicated by C. This is capacitor, and an inductor indicated by L. এটা একটা ইন্ডাক্টর কানেক্টেড টু এ পাওয়ার সাপ্লাই বা ব্যাটারির সাথে একটা কানেক্টেড আছে, এবং এখানে একটা মর্স কি একটা সুইচ টাইপের একটা ইউজ করা হয়েছে। এটা একটা এলসি সার্কিট। এই এলসি সার্কিটে সি এস এ ক্যাপাসিটর। যদি এটার ভিতরে কারেন্ট ফ্লো করে কিন্তু এখানে কিন্তু চার্জ স্টোরড হয়, তোমরা জানো যে চার্জ স্টোরড হয়। এই চার্জটা সিম্পল হারমোনিক্যালি অসিলেট করে, সেটা আমরা দেখাতে যাচ্ছি। স্যার এটা প্রথমত কি হলো সার্কিট স্যার? দেখি, সার্কিট বুঝিনি কোন জায়গায়। ওই যে এল এখান থেকে স্যার আপনার কি পর্যন্ত, এটা কি স্যার? যে একটা আপনার এটা কানেকশন, এটা তার, এটা তার দিয়ে, হ্যাঁ ওয়্যার দিয়ে কানেক্ট, আর এখানে একটা সুইচ আছে, সুইচ অন অফ করা যায় এই সুইচটা ইউজ করার জন্য। সুইচ এভাবে কেন স্যার? এভাবে তো হয় না সুইচ। হ্যাঁ বুঝি না। সুইচ 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 যদি হতো স্যার, সুইচ তো এটা মানে নরমালি কিটা স্যার একটু অ্যাঙ্গেল করা থাকে না, ওরকম থাকে না, এখানে এমন কোনো স্যার? এটা সমস্যা না, এটা হচ্ছে বিশেষ ধরনের সুইচ। এখানে বলছে মর্স কি টাইপ, মানে প্রেস কাজ করলে আলাদা স্যার? কানেক্ট, না না কাজ একই। আচ্ছা স্যার। তুমি প্রেস করলে কানেক্টেড হয়ে যাবে, আনপ্রেসড করলে ওপেন। সিটি ম্যাগনেটিক সার্কিট আঁকাইছিলাম, আরসি মনে আছে? আরসি না, এলআর সার্কিট মনে আছে? তোমার প্রবলেম না, তুমি এখানে সার্কিটে চাইলে একটা সুইচ ইউজ ড্রয়িং করে এই তারটা সরাসরি এখানে দিয়ে এখানে সুইচ ইউজ। এখানে আমরা লিখেছি দেখো, when the key is pressed the capacitor gets charged, and if the key get disconnected to the inductance coil the capacitance thus discharges itself through the inductance coil. বলা হচ্ছে যখন এটা প্রেস করা হবে তখন এর ভিতরে কারেন্ট ফ্লো করবে, তখন এই ক্যাপাসিটরে চার্জ স্টোরড হবে, এবং এটা যখন ওপেন করে দেওয়া হবে, ডিসকানেক্ট করে দেওয়া হবে, তখন তো এটা ডিসকানেক্ট করা মানে ব্যাটারির সাথে কোনো কানেকশন থাকবে না এই সার্কিটে। আসলে এই সুইচ দিয়ে এই ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে এই দুটাকে। যখনই আমি এটা আনপ্রেসড করব, ডিসকানেক্ট করবো, তখন এই এক্সটার্নাল যে ব্যাটারিটা লাগানো আছে এটার সাথে এই এল এবং সি এর কোনো কানেকশন থাকবে না। কিন্তু তারপরেও যেহেতু এই যখন সার্কিটটা অন থাকে তখন সি তে ক্যাপাসিটরে যেহেতু চার্জ স্টোরড হয়, এই স্টোরসটা এবার ডিসচার্জ হবে এই কয়েলের ভিতর দিয়ে, এইটুক সার্কিটের ভিতর দিয়ে তখন ডিসচার্জ করবে। এটাই এখানে লেখানো হয়েছে যে যদি আমরা if the key get disconnected to the inductance coil the capacitor thus discharges itself through the inductance coil, এটাকে বলে ইন্ডাকটেন্স কয়েল, এর ভিতর দিয়ে ডিসচার্জ করবে। এই যে চার্জটা যে ডিসচার্জ করছে, এই চার্জটা তখন অসিলেট করে, সেই অসিলেশনটা সিম্পল হারমোনিক কিনা সেটা আমরা দেখতে চাই। তো সেটা দেখার জন্য আমাদের একটু ওই সিম্পল হারমোনিকের ইকুয়েশন ডিরাইভ করতে হবে। সেটা কিভাবে করা যেতে পারে, এখানে কি কি প্যারামিটার আছে সেটা আমাদের দেখো। যদি if I be the current passing through the coil at any instant, then the opposing EMF set up across the coil is minus L into di/dt. এটা একটু মনে করার চেষ্টা করো, এটাকে বলে ইনডিউসড ইএমএফ। আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে এটা পড়িয়েছি। ইনডিউসড ইএমএফ তৈরি হয় কেন? রেট অফ চেঞ্জ অফ কারেন্ট।
স্যার বই খুঁজতে গেছে। নেট কি খারাপ? স্যারের নেট খারাপ। স্যার আছে, স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়ে গেছে। এটা অটোমেটিক এরকম হচ্ছে, খুব ঝামেলা। আমরা স্লাইড শোটা আরেকবার এখানে, হ্যাঁ দেখো আমরা আবার ফিরে এসেছি। তো এটা বলছিলাম ইনডিউসড ইএমএফ। আর একটা ভোল্টেজ ড্রপ হয়, সেটা হচ্ছে ক্যাপাসিটরের এঞ্জেল ল অ্যাক্রসে। জন্য সেটা হচ্ছে if Q is the charge on the capacitor at that instant, then the voltage across the capacitor is Q ভাগ C। Q ভাগ C, এটা হচ্ছে voltage across the capacitor. This is the induced EMF. This is also EMF across the capacitor. This is induced EMF across the inductor. So the need because there is no external EMF, কারণ সুইচটা আমরা অফ করে দিয়েছি, অফ করলে কোনো এক্সটার্নাল ব্যাটারি থাকবে না, শুধুমাত্র এই দুটো ভোল্টেজ থাকবে, ইএমএফ থাকবে। সুতরাং the net EMF of the circuit is Q ভাগ C plus L into DI ভাগ DT। আসলে Q ভাগ C equal to minus L into DI ভাগ DT, দুটা সমান, একটার এটাকে রিঅ্যারেঞ্জ করলে Q ভাগ C plus L into DI ভাগ DT equal to 0। এখন DI here, DI ভাগ DT, this is the rate of change of current। এটা রেট অফ চেঞ্জ। তো কারেন্ট ইকুয়াল টু কি সেটা আমরা জানি, দ্য কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ, দ্যাট ইজ I equal to dq ভাগ dt. This is the definition of current. So if we put I equal to dq ভাগ dt in equation 7, we get q ভাগ c plus L into d square q ভাগ dt square equal to 0। এটাকে রিঅ্যারেঞ্জ করে এল, আমরা এল দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা আগে সামনে লিখেছি ডি স্কয়ার কিউ ভাগ ডিটি স্কয়ার প্লাস 1 ভাগ এলসি ইনটু কিউ ইকুয়াল টু 0। 1 ভাগ এলসি ইকুয়াল টু আমরা ওমেগা স্কয়ার ধরে নিছি, অতএব ডি স্কয়ার কিউ ভাগ ডিটি স্কয়ার এটা কি ফর্মুলা ওমেগা ইজ ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এলসি? কেমনে হইলো? জি হ্যালো, আবার গেল নাকি না? দূর গেলাম আমি। রেকর্ডটা কেউ ক্লাসে দিয়ে দিস। রেকর্ডটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই। হ্যালো, আচ্ছা। তো আমরা Thank you all.